নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্পটি শুরু করছি। আমি অনেক চিকিৎসা করানোর পরও গর্ভবতী হতে পারিনি। সবাই আমাকে কথা শোনাতো। আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর এখন তো আমি সন্তানের জন্য সব কিছুই করতে রাজি। আমার ছোট ননদের বিয়ের পর আমি গর্ভবতী হয়ে গেলাম। কেননা ননদের বিয়ের রাতেই আমি একটা এমন কাজ করেছিলাম যেটা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেননা ওই রাতে আমার নাম নন্দিনী। সবাই আমাকে পরি বলেই ডাকে, কেননা আমি ভীষণ সুন্দর ছিলাম। আর আমার সৌন্দর্যের পুরো গ্রামে চর্চা ছিল। সবাই বলতো যে পণ্ডিতের মেয়ে কোনো হিরোইনের থেকে কম নয়। আমি যখন ওই আয়না দেখতাম, খুব সুন্দর একটা চেহারা আমার নজরে আসতো। আর এই ব্যাপারটায় আমি ভীষণ খুশি হতাম যে সেটা আমারই মুখ। নিজের জন্য আমার অহংকার আর গর্ব ছিল ভীষণ। আর হবে নাই বা কেন? আমি জানতাম যে আমি ভীষণ সুন্দর, আর গ্রামের মধ্যে সব থেকে বেশি সুন্দর। কিন্তু জরুরি নয় যে সুন্দর মানুষের ভাগ্য খুব সুন্দর হবে। বোধহয় ঈশ্বরের কাছে ন্যায় বিচার এরকমই যে উনি একটা কিছু দিলে অন্যটা দেন না, অথবা সুন্দর লোকেদের নজর লেগে যায়। আমারও নজর লেগে গিয়েছিল, কেননা আমি পুরো বংশের মধ্যে সব থেকে সুন্দর মেয়ে ছিলাম। সমস্ত মেয়েরা আমাকে দেখে হিংসা করতো। আর তাদের হিংসা এরকম ছিল যে সেটাকে লুকিয়ে রাখা যেত না। তারা সবার সামনেই বলে দিত যে তারা আমাকে হিংসে করে। আমার সৌন্দর্য আমার জন্য পাপ হয়ে গিয়েছিল, আর আমার সারা জীবন বরবাদ হয়ে গিয়েছিল। একদিন হসপিটাল থেকে ফোন আসলো যে আমার বাবার শরীর ভীষণ খারাপ, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ভয় পেয়ে হসপিটালে পৌঁছলে ডাক্তার বললেন যে তিনি হৃদরোগে আক্রান্ত, আর যদি তার প্রাণ বাঁচাতে চান তাহলে তার অপারেশন করাতে হবে, যেখানে 5 থেকে 7 লক্ষ টাকা খরচা হবে। কিন্তু তারপরেও আমরা গ্যারেন্টি দিতে পারবো না যে তার জীবন রক্ষা হবে কি না। আমরা 4 বোন। আমার মা তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে এটাই বলছিল যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সবাইকে নিয়ে আমি কোথায় যাব। আমার বাবা বলল, পয়সা জোগাড় করার কোনো প্রয়োজন নেই, আমাকে ঘরে নিয়ে চলো, আর আমার একটা ইচ্ছে পূরণ করো, আমি একদম ঠিক হয়ে যাব। আমরা তার জেদের জন্য তাকে ঘরে নিয়ে আসলাম। আর সে বলল যে সে আমার বিয়ে তার বন্ধুর ছেলের সাথে করাতে চায়। বাবা বলল যে তার বন্ধুর ছেলে ভীষণ বড় লোক, আর একজন ভালো মানুষও বটে, আর ভীষণ সুন্দর। আমার বাবা আমার ওপর নিজের জোর ফলালো আর বলল, তোমাকে এই বিয়ে করতেই হবে, এটাই আমার শেষ ইচ্ছা। আমার বিয়ে তো হয়ে গেল, কিন্তু বিয়ের রাতে বাবা এই দুনিয়া থেকে চলে গেল। আমরা সবাই ভীষণ কষ্টে ছিলাম। যখন কারোর আওয়াজ শুনতে পেলাম তখন অবাক হয়ে গেলাম। দেখো তো, এটাই কি নন্দিনীর বর? নিজে পরীর মতো দেখতে, আর তার বরকে দেখো কালো রং। লোকে হাসছিল, কিছু লোক অবাকও হচ্ছিল, আর কিছু লোক খুশিতে বলছিল যে এর সাথে এটাই হওয়া উচিত ছিল। খুব ভালো হয়েছে। আমি মাথা তুলে দেখতে তো চাইছিলাম না, আর আমার দেখা উচিতও ছিল না, কিন্তু তাদের কথা শুনে আমি বাধ্য হয়ে গেলাম। আমিও নজর তুলে দেখলাম। আমার বর আমার থেকে 15 বছরের বড়, মোটা, আর একজন কুৎসিত লোক ছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম। শ্বশুরবাড়ি যেতে আমি রাজি হইনি। আমি জানতাম যে জীবন একটাই, আর তারপর আমরা আর দ্বিতীয়বার জীবন ফিরে পাবো না। আমি নিজের জীবন বরবাদ করতে চাইনি। এতটা তো আমি নিজের জীবনের জন্য লড়তেই পারি। এজন্য আমি জেদ করলাম যে আমি যাব না। আর আমার ওপর আমার মা মান সম্মানের জন্য চাপ দিতে লাগলো। এমন একটা কথা বলা হলো, আর আমাকে ভয় পাইয়ে দেওয়া হলো যে যদি আমি না যাই তো এই লোকগুলো আমাকে খেয়ে ফেলবে, আর গ্রামের লোকজন অপমান করার জন্য এগিয়েই থাকে। আমি তারপরেও রাজি হচ্ছিলাম না। তারপর মা আমাকে বাধ্য করলো, আর আমাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিল। আর আমি আমার শ্বশুরবাড়িতে চলে এলাম। কোনোভাবেই আমার কুৎসিত বরকে আমি গ্রহণ করিনি। মা আমাকে বুঝিয়েছিল যে যদি মহিলারা কিছু নাও পারে তাহলেও সব থেকে প্রথমে তার নিজের বরকে খুশি করা উচিত। যদি সে নিজের বরকে খুশি না রাখে তাহলে সে নিজে কখনো খুশি হতে পারবে না। আমি আমার জীবনের আর সমস্যা চাইছিলাম না, আর বাধ্য তো আমি প্রথমেই হয়ে গিয়েছিলাম। এই জন্য আর জেদ করে আমি কী বা পেতাম? কেননা সে ভীষণ ধনী ছিল, কিন্তু তার বাড়িতে একজন অবিবাহিত বোন থাকতো।
আমার ননদ খুব একটা সুন্দর ছিল না, সে ভালো মানুষও ছিল না, আর না তার কোনো বুদ্ধি ছিল। প্রতিটা ব্যাপারেই সে কথা বলতো। প্রথম দিনেই আমায় সে জিজ্ঞেস করলো, তুমি আর দাদা রাতে কি করছিলে? এই কথাটায় আমার রাগ হলো। ও সব সময় এই ঘরে বড় হবার চেষ্টা করতো। আমার অভ্যাস ওর পছন্দ ছিল না। ও আমার খাওয়া দাওয়া সব কিছুরই খরচা গুনতো। আমাকে বারবার বলতো যে আমার দাদা অনেক মেহনত করে, পয়সা রোজগার করে, তুমি তার রোজগারকে এভাবে উড়িয়ে দিও না। এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক বড় ঘৃণাকে জন্ম দিয়েছিল, আর আমরা দুজন একে অপরের শত্রু হয়ে গেলাম। ওর ব্যাপার তো জানি না, কিন্তু আমি তাকে অনেক বেশি ঘেন্না করা শুরু করেছিলাম। আমি আমার ননদের থেকে অনেক বেশি সুন্দরী ছিলাম, আর সে সাধারণ সৌন্দর্যের মালিক ছিল। কিন্তু তাও কোনো মজলিসে যদি আমরা দুজন বসে থাকতাম, তাহলে সবার নজর তার দিকেই থাকতো। সে সবাইকে নিজের দিকে করতে জানতো, আর এই ব্যাপারটাতেই আমার ভীষণ রাগ হতো। সে পড়াশোনাতেও ভালো ছিল, আর সমস্ত কাজকর্মেও, যখন কিনা আমি খাবার বানাতেও পারতাম না। এই ছোট ছোট ব্যাপারগুলোতে আমার ওর প্রতি ঘৃণা জন্মালো, আর আমার পরিবারের লোকও আমার থেকে খুশি ছিল না, কেননা তখনও পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি। আমি দেখতে তাদের থেকে অনেক বেশি সুন্দর ছিলাম, তাও কেউ আমায় সম্মান করতো না। আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে আল্লাহর দেওয়া সব কিছুই ছিল, তারা শুধু আমার থেকে একটা বাচ্চা চাইতো, আর সে তখনও পর্যন্ত এই দুনিয়ায় আসেনি। একবার তো আমি আমার বরের মাসিকে এটা বলেই দিয়েছিলাম যে আমার মধ্যে তো আর কোনো অসুবিধা নেই, নিজের বোনপোর খোঁজ নিন যে কেন এখনও পর্যন্ত কোনো সন্তান হলো না। এটা ওই পরিবারের জন্য অনেক বড় ব্যাপার ছিল। সেখানে কোনো বউ এরকম কথা বলতে পারতো না, তাও তারা সবাই আমাকে ভালোবেসে বোঝালো, কিন্তু আমি এই ব্যাপারটা খারাপভাবে নিয়েছিলাম। আমার ননদ খুব ধনী ছেলেকে বিয়ে করেছে, এ নিয়ে আমি রাগ করেছিলাম। আমি চেয়েছিলাম সে একটি গরিব বাড়িতে যাক, কারণ সে প্রায়ই আমার গরিব অবস্থা নিয়ে কথা বলতো। যাই হোক, এটা কি এমন বড় ব্যাপার ছিল? যদি সে ধনী হয়, তবে এই সব আমার স্বামীর উপার্জন থেকেই তো ঘটেছে। স্বামীর কাছে টাকা না থাকলে আমি এক সপ্তাহ তার সঙ্গে থাকতাম না। তিনি আমার প্রতিটি প্রয়োজন পূরণ করতেন। তিনি আমাকে এত সোনার অলংকার দিয়েছিলেন যে কোনো মহিলার এত নকল গয়নাও নেই। এই কারণেই এই সব ভেবেই আমি আমার জীবনে কিছুটা সুখী হতাম। কিন্তু সন্তানের ব্যাপারে আমি খুব চিন্তিত ছিলাম, কারণ আমাকে সেই ঘরে আমার পা শক্ত করতে হবে তো। কারণ একজন পুরুষের যদি সম্পদ থাকে, তাহলে তার মেয়ের অভাব হয় না, তাতে সে যতই কুৎসিত হোক না কেন। বলা হয় একজন ধনী মানুষ কখনোই কুৎসিত হয় না। না আমি আমার ননদের ভালো সম্বন্ধ আশাকে আটকাতে পেরেছিলাম, না আমি এই সম্বন্ধ হওয়াটাকে আটকাতে পারলাম। এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাছে ছোট ছোট কথাই বাকি ছিল। আমি ভেবেই নিয়েছিলাম যে আমি তার বিয়েতে এমন পোশাক পরব যে সবাই আমাকেই দেখবে, সবার মনোযোগ আমার দিকেই থাকবে, এবং সবাই ভাববে যে এই কনে বউ তো কোনো কাজেরই না। ওর বৌদি যদি আমাদের বাড়ির বধূ হয়ে যেত ভালো হতো। আমার স্বামী দেখতে কুৎসিত, কিন্তু মনের দিক থেকে খুব ভালো ছিল। আমি যা ইশারায় বলতাম তিনি তৎক্ষণাৎ তাই করতেন আমার জন্য। আমি যা চাইতাম তাই নিয়ে আসতেন। আমিও এর সুযোগ নিলাম। আমি বললাম যে আমিও খুব সুন্দর একটি বিয়েতে পরার পোশাক বানাতে চাই, আর আমি খুব সুন্দর হতে চাই। আমার স্বামী বুঝলেন যে আমি একজন মহিলা এবং আমি সাজগোজ করতে চাই, এবং আমারও অধিকার আছে। তাই তিনি এই বিষয়ে কোনো প্রশ্ন তোলেননি। আমি যত টাকায় চেয়েছিলাম তিনি নীরবে আমাকে দিয়ে দিয়েছিলেন। আমি নিজের জন্য একটি পোশাক বানালাম যেটা খুব সুন্দর ছিল, এবং সেটার সাথে সুন্দর গয়নাও কিনলাম। বিয়ের দিন আমাকে সবচেয়ে সুন্দর লাগছিল। আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই ঘটেছিল। সবার মনোযোগ ছিল আমার দিকেই। সবাই বারবার জিজ্ঞেস করছিল যে এ কে, কারণ এটি ছিল আমার বিয়ের পর পরিবারের দ্বিতীয় বিয়ে। আমার বিয়েতে পরিবারের সবাই উপস্থিত ছিলেন না, কেননা আমার বিয়ে তো হাসপাতালেই হয়েছিল। ওনারা আমাকে প্রথম দেখেছিল, আর তারা আমার দিকে তাকিয়েই থেকে গিয়েছিল। আমার হৃদয় অনেক স্বস্তি পাচ্ছিল। এমনকি আমার ননদের স্বামীও আমার দিকেই তাকিয়েছিল। হয়তো সে ভাবছিল যে সে কেমন বউ পেয়েছে, অথচ এই পৃথিবীতে যে কত সুন্দরী মেয়ে আছে তাতে আমি খুব খুশি ছিলাম। অতিথিরা সবাই খাবার খাচ্ছিলেন।
আমি যখন আমার মেকআপ ঠিক করার জন্য আমার ঘরে যেতে শুরু করি, তখন আমি স্টোর রুমের পাশ দিয়েই যাচ্ছিলাম, আর কেউ আমার হাত ধরে টান দিল। আমি আতঙ্কিত ছিলাম। ভিতরে অন্ধকার। হঠাৎ লাইট জ্বেলে কে যেন আমার মুখে হাত দিল। আমার পায়ের নিচ থেকে তো মাটি বেরিয়ে গেল, কারণ সে আর কেউ নয়, আমার ননদের স্বামী। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। সে হেসে দিল, বলল, একটু দেরি হয়ে গেছে বৌদি, নইলে ওই কুৎসিত লোকের নজরে তোমাকে আমি পড়তেই দিতাম না। আমি নিজেই তোমাকে বিয়ে করতাম। তোমার মতো সুন্দর মহিলা ভাগ্যবান লোকেদের ভাগ্যেই থাকে। যাই হোক, আমাদের বিয়ে হয়নি তো কি হয়েছে, কম করে আপনার সাথে ভালো লাগার সম্পর্ক তো তৈরি করতেই পারি। আমি তখন নিজের বরকে চিৎকার করে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আমার মুখে হাত রেখে চুপ করিয়ে দিল। সে আমার ইজ্জত লুটল আর আমাকে আমার ঘরে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। বিয়ে হয়ে গেল, আর বিদায়ের সময় সবাই এত ব্যস্ত ছিল যে কেউ খেয়ালও করলো না। যখন আমার বর আমার ঘরে আসলো, তখন আমি নিজেকে সামলে নিয়েছিলাম, তাই সে আমাকে সন্দেহ করেনি। আমি এটা বলেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম যে আমি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি। পুরো রাত আমি কাঁদতে লাগলাম, ভাবতে লাগলাম যে এবার কি হবে। আমার সাথে খুব বাজে হয়েছিল, যেটা হওয়া উচিত ছিল না। এটা তো আমারই ভুল ছিল, কেননা আমি সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি তো প্রথমেই সুন্দর ছিলাম, উপর থেকে আমি যখন তৈরি হয়েছিলাম তো আরও বেশি সুন্দর লাগছিলাম। আমার জায়গায় যে কেউ হলে তার মাথায় এতটা বুদ্ধি থাকতো যে তার এরকম করাটা উচিত নয়। যদি আমি এই কথাটা কাউকে বলতাম, তাহলে সে সাথে সাথেই বলতো যে সেটা আমারই দোষ ছিল, আর সবাই আমাকেই বাজে বলতো, কেননা আমার ব্যবহার এই বংশের সবার সাথেই খারাপ ছিল। কেউ আমার সাইড নিয়ে বলার মতো ছিলই না। এজন্য আমি এ ব্যাপারে আমার মুখ বন্ধ করে দিলাম। মন তো চাইতো যে এই কথাটা কাউকে বলি আর নিজের হৃদয় হালকা করে দিই, নিজের মাকেই বলে দিই। কিন্তু আমার মায়ের সাথে আমার সম্বন্ধ ভালো ছিল না, সে আমাকে বাজে মহিলা ভাবতো। যদি আমি এটা বলে দিতাম যে ওর বর আমার সাথে এইসব করেছে, তাহলে তার ঘর বরবাদ হয়ে যেত, কিন্তু সাথে আমার ঘরও বরবাদ হয়ে যেত। আমি খুব বাজেভাবেই ফেঁসে গিয়েছিলাম। না জানি আমি কিসের শাস্তি পাচ্ছিলাম। কয়েকদিন পরে হঠাৎ আমার শরীর খারাপ হতে লাগলো। আমি এমন একটা কথা জানতে পারলাম, যেটাই আমার মনে হলো না জানি আমি কিসের শাস্তি পাচ্ছি, কেননা আমি জানতে পেরেছিলাম যে আমি গর্ভবতী। আমি তো অবাক হয়ে গেলাম। যখন আমার বর জানতে পারলো, সে আমাকে ভরসা করলো। তখন সে বলল, আল্লাহর কাছে দেরিতে হলেও আশানুরূপ ফল মেলে। আল্লাহ আমাদের শুনে নিয়েছেন। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে এই বাচ্চাটা আমার বরের নাকি আমার ননদের বরের। পরিবারের সবাই তো এটাই ভাবছিল যে এই বাচ্চাটা আমার বরের। আমি ভেবেছিলাম আমার বর আমাকে এটাই বলবে যে এই বাচ্চাটা কোথা থেকে আসলো, আমায় প্রশ্ন করবে। কিন্তু সে ভাবছিল যে এই বাচ্চাটা আমার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমিও মুখ খুলিনি এবং কাউকে কিছুই বলিনি। আগেও একটা বোকামি করেছি, দ্বিতীয়বার করতে চাইনি। এখন আমার এতটা বুদ্ধি তো থাকা উচিত, সেই জন্যই আমি চুপ করেছিলাম। আমার মনে যে কী চলছিল তা আমি জানতাম। সময় যেতে লাগলো। আমার ননদ তার বাড়িতে খুশি ছিল, তার কোনো সমস্যা ছিল না। আমার ননদের বিয়ের ঠিক 9 মাস পর আমি এক চাঁদের টুকরো ছেলের মা হয়ে গেলাম, আর আমার ননদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারে আনন্দ উদযাপন করা হয়, সবাই খুব খুশি হলো। আমার ননদের স্বামীর অবস্থাও আমার মতোই ছিল। কার সন্তান তিনিও তা জানতেন না। এখন আমি তার চোখে অনুশোচনা দেখতে পাচ্ছিলাম। আমার ছেলেকে দেখলে তার চোখ নিচু হয়ে যেত। সে কয়েক বছরের জন্য বাইরে চলে গেল, যেন সে পালিয়ে গেল। তার চলে যাওয়ার 20 বছর কেটে গেছে এবং আমাদের বাচ্চারা বড় হয়ে গেল। আমার স্বামী আমার চেয়ে 15 বছরের বড় ছিলেন, তাই তিনি এখন অসুস্থ হয়ে বিছানাতেই সীমাবদ্ধ ছিলেন। তার স্বাস্থ্য আগে খুব খারাপ ছিল, তাই আমি তার অনেক যত্ন নিতাম, কারণ এখন আমি অনেক বদলে গেছি। সে বলতো, তুমি খুব ভালো বউ। আমি কথাটা বিশ্বাস করিনি। যখনই তিনি আমার প্রশংসা করতেন, আমি কেবল হ্যাঁ বলে মাথা নেড়ে দিতাম। আমাদের ছেলেমেয়েরা যখন বিবাহযোগ্য বয়সের হয়ে গেছে, তখন সবাই ভেবেছে তাদের দুজনকে বিয়ে দেওয়া হবে, কারণ তারা নিজের ভাই বোন নয়।
এবং তাদের বিয়ে করার চেয়ে ভালো সম্পর্ক আর কী বা হতে পারে। এই কথা শুনে আমার মন কেঁপে উঠল, কারণ সে আমার ননদের স্বামীর ছেলে, তাই সে সম্পর্কে ননদের মেয়ের নিজের ভাই হয়। আমি কিভাবে এমন নৃশংসতা ঘটতে দিতে পারি? এটা তো পাপ, আমি এটা হতে দিতে পারতাম না। আর হাতের উপরে হাত রেখে বসে থাকতেও তো পারছিলাম না, কিছু না কিছু তো আমাকে করতেই হতো। আমি এই বিয়েতে রাজি হইনি। আমি আবার একবার পরিবারের কাছে খারাপ হয়ে গেলাম। সবাই বলল আমি আমার ননদকে পছন্দ করি না, এই জন্যই নিজের ছেলের বিয়ে দিতে চাইছি না। আমি পুরনো শত্রুতা করে চলেছি। অদ্ভুত মহিলা তো, এত পুরনো শত্রুতা হৃদয়ে নিয়ে বসে আছে, এখনও এরকম করেই যাচ্ছে। আমার পরিবারের সদস্যরা আমাকে অনেক কথা শুনিয়েছিলেন এবং আমাকে খুব খারাপ বলেছিলেন, এবং তারা বলতে শুরু করেন যে আল্লাহ ভালোই করেছেন যে তাকে কন্যা দেননি, নইলে তার মেয়ের এমনই অবস্থা হতো। তার ছেলে তো আমাদের ভাইয়ের উপর দিয়ে গেছে। জানি না আমার বিরুদ্ধে আরও কী কথা হচ্ছিল। অনেক কিছুই ঘটেছে যা আমি শুনতে চাইনি, কিন্তু আমি কি করতে পারি? আমি খুব অসহায় ছিলাম, আর নিজের অসহায় অবস্থা কাউকেই বা বলতাম? আমি বললাম যে আমি আমার ননদের মেয়ের সাথে আমার ছেলের সম্পর্ক করব না, কারণ আমি তা চাই না। এ কথা জেনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে আমার ছেলে আমার ননদের মেয়েকেই বিয়ে করতে চায়। ননদের স্বামীও বিদেশ থেকে ফেরার পর এ খবর তার কানে পৌঁছলে তিনিও খুব বিরক্ত হন। আমাদের দুজনেই তখন খুব খারাপ অবস্থা। কি করব বুঝতেই পারছিলাম না। 20 বছর আগে করা আমাদের পাপ এখন আমাদের সামনে আসতে চলেছে। এসবের মধ্যে আমারই দোষ ছিল, কারণ আমি কাউকে কিছুই বলিনি। এটা আমার সবাইকে বলা উচিত ছিল। আমি সবাইকেই ঠকালাম। আমার ছেলে আমাকে সবার সামনে বিব্রত করেছিল যখন সে বলেছিল সে তাকেই বিয়ে করতে চায়। পুরো পরিবার আমাকে বলল, ছেলে যখন এটা চায় তখন তোমার সমস্যা কী? দুজনের বাগদান হয়ে গেল। এদিকে আমি জ্বলন্ত আগুনে যেন শুয়েছিলাম। এক রাতে সাহস সঞ্চয় করে স্বামীর পায়ের কাছে বসে সব খুলে বললাম। আমি অঝরে কাঁদছিলাম। আমার ভুল এটুকুই ছিল যে আমি আমার ননদকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। সেই রাতে আমার সাথে কি হয়েছিল আমি জানি না। এটা কার ছেলে আমি আজ পর্যন্ত জানি না। আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমার সঙ্গ দিন। আমি কি করব? এটা যেন আর না হয় যে আমাদের হাতে পাপ হয়ে যাক। কিন্তু যখন আমি আমার স্বামীকে নাড়ালাম তখন উনি দীর্ঘ সময় ধরে আমার কথা শুনছিলেন, কিন্তু কোনো জবাব দিচ্ছিলেন না। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার বর এই দুনিয়াতেই ছিল না। আমার কথাও তিনি শোনেননি। উনি তো কবেই চলে গেছেন এই দুনিয়া থেকে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম, কেননা এবার আমার সাহায্য করার মতো কেউ ছিল না। আমি ভেবেছিলাম এই দুর্ঘটনার পর পরিবারের লোকেরা বিয়ে আটকে দেবে, কিন্তু পরিবারের কথা ছিল যে এটা আমার বরের শেষ ইচ্ছা। এর সাথেই বিয়ের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি করে দেওয়া উচিত, আর বিদায় 2 বছর পর করা যাবে। একটাই রাস্তা বাকি ছিল। আমি আমার ননদের স্বামীকে ফোন করলাম আর তাকে দেখা করার জন্য বাড়ি রাখলাম। সেও এই চিন্তার মধ্যেই ছিল আর চাইছিল যে আমরা নিজেদের মধ্যে কথা বলি। আমি তাকে বললাম যে তুমি আমার উপরে যে অত্যাচার করেছিলে এবার সেগুলো আমাদের সন্তানের সামনে আসতে চলেছে। এখনও সময় আছে, সত্যিকারের পুরুষ হও আর সবাইকে সত্যিটা বলো। কিন্তু সে এখনও ভালো কিছু করার জন্য তৈরি ছিল না, কেননা সেই লোক ছিল যে আমার ইজ্জত নিয়েছিল। সে পরিষ্কারভাবে বলে দিল আমি আমার মুখ খুলব না, না হলে আমার ইজ্জত মাটিতে মিশে যাবে। যে লোকটা নিজের বিয়ের রাতে অন্য কোনো মহিলার, অন্য কারোর বইয়ের সম্মান নষ্ট করতে পারে, তার থেকে কী বা আশা করা যায়। বিয়ের দিন এগিয়ে আসতে শুরু করেছিল আর আমি ভীষণ চিন্তায় ছিলাম। আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি এই সমস্ত কথা একটা চিঠিতে লিখে আমার ছেলের বিছানার তলায় রেখে দিলাম আর আত্মহত্যা করার চেষ্টা করলাম। 2 সপ্তাহ পর আমার হুঁশ ফিরল। আমি তখন হসপিটালে। আমাকে আমার ছেলে বাঁচিয়ে নিয়েছিল। তারপর এটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যে আমার ননদের মেয়ে আর আমার ছেলের বিয়ে করে নিয়েছিল। সে নতুন বধূর মতো তৈরি হয়ে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। আমি খুব বাজেভাবে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম এটা কি পাপ হয়ে গেল। আমার অবস্থা খারাপ হতে শুরু করেছিল। তারপর সেখানে এমন কিছু হলো যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার ছেলে বলল যে সে আগেই নিজের টেস্ট করিয়ে নিয়েছিল, কেননা তার ওই ব্যাপারটা সন্দেহ ছিল
আর এই ব্যাপারটা তার স্ত্রী মানে আমার ননদের মেয়েও জানতো। সে ডিএনএ টেস্ট করার জন্য নিজের আব্বার রক্ত পর্যন্ত এনে দিয়েছিল। আর এইভাবেই ডিএনএ টেস্টে প্রমাণ হলো যে সে আমার ননদের বরের নয়, বরং আমার বরেরই ছেলে। আর এরা দুজন নিজেদের ভাই বোন নয়। আমার এমন মনে হচ্ছিল যে কেউ আমার মাথার ওপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছে। আমি হাত জড়ো করে সবার কাছে ক্ষমা চাইলাম। আর আজ এই বংশ আমার সঙ্গ দিয়েছিল আর বলল যে তোমার কোনো ভুল ছিল না, ভুল সেই লোকটার ছিল। সমস্ত পরিবার আমার ননদের বরকে অনেক বাজে কথা শোনালো, তার অনেক অসম্মান হলো, আর সবাই তার সাথে সম্পর্ক বয়কট করলো, আর সে শহর ছেড়ে চলে গেল। আমার বৌমা আর আমার ছেলে আমার সাথে আমার ঘরে থেকে গেল। আমাকে বলতে হবে যে আমার বৌমা একদম আমার ননদের মতো একজন ভালো মানুষ, যে আমার খেয়াল রাখতো। জানি না কী কারণে আমার ছাড় দেওয়া হলো, যখন এত বড় কথা সবার থেকে আমি লুকিয়ে রেখেছিলাম আর কারোর খারাপ ভেবেছিলাম। কখনো কখনো জীবন আমাদের সাথে এটাই করে এবং আমরা একটা খুব খারাপ পরিস্থিতিতে আটকে যাই। কিন্তু এটা আমার জন্য ভালো ছিল যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। নইলে জ্ঞান ফিরলেই দুঃসংবাদ শুনে মরেই যেতাম বা অজ্ঞান হয়ে যেতাম। আল্লাহই মানুষকে ক্ষমা করেন, মানুষ অন্য মানুষকে ক্ষমা করে না। আমি দিনরাত আল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ আমার ভাগ্য খুব খারাপ হলেও এমন কিছু ঘটতো যা আমরা কখনোই ঠিক করতে পারতাম না, এবং আমরা সবাই পাপী হতাম এবং আল্লাহর সামনে যেতে পারতাম না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।